অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন? নমস্কার, আমি বলছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নমস্কার, বলছি। আমি রোজিনা বলছিলাম। বলছি স্যার, লিপস অ্যান্ড বাউন্সের এবার ইডির চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম লিপস অ্যান্ড বাউন্সের, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে? এ তো মোটামুটি জানাই ছিল সকলের যে পয়সা কোথায় কোথায় গেছে, কিভাবে কিভাবে ঘুরে ঘুরে কোথায় পৌঁছেছে। একটা বৃহৎ ষড়যন্ত্র, বৃহৎ, খুব বড় এটা। এখন অভিষেক ব্যানার্জি তো এই এতে আহ কেলেঙ্কারিতে জড়িয়ে, আমি তো এর আগেই বলেছিলাম অনেকবার, এখনো বলছি যে জড়িয়ে গেলেন, গেছেন, জড়িয়ে আছেন। তিনি তো কোনো রাজনীতিবিদ নন, তিনি একটি আহ ওই যে রাস্তার ভাষায় যাকে বলে পয়দা খাওয়া মাল, পয়দা খায়। তো রাজনীতিবিদ মমতা ব্যানার্জি। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার নামে দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি মানে গলায় দড়ি দিয়ে দেবো, এরকম মানে ধর্মতলায় মঞ্চ ঠিক করে করুন, আমি চলে আসবো, ফাঁসির মঞ্চে ঝুলে যাবো। দুর্নীতির প্রমাণ তো এখনো হয়নি, প্রমাণ হতে দেরি আছে। তবে প্রাইমা ফেসি কেস তো নিশ্চয়ই পাওয়া গেছে, না হলে চার্জশিটে কেন এই থাকবে? তো তাকে ফাঁসিতে যেতে হবে না, তিনি নিজেকে একটা ঘরে বন্দি করে রেখে দিন, বা বাংলাদেশে যান, ঘুরে আসুন একবার, কত কিছু শিখতে পারবেন। হুম। স্যার বলছি, এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা একসময় আপনার হুম। হাতে ছিল, আপনার হাত থেকে কার্যত একটা ইস্যু হুম। দেখিয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, সে তাও হুম। অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাপিল করিয়েছিল, আপনার মনে আছে? তবুও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সেই ইডি চার্জশিট জমা করলো, মানে কার্যত বাঁচা গেল না নাকি? দেখুন, হয় না, বাসা তো গেল না, আর আমার হাত থেকে সরিয়ে নিয়ে নেয়ার এপিসোডটা আমি এখনো কোথাও বলিনি। আমি একটু, আমি এখন দিল্লিতে আছি, সংসদ চলছে, আমাকে একটু ওই তারিখগুলো দেখে নিতে হবে, দেখে নিয়ে আমি তারপরে বলবো যে কি কি ঘটেছিল। আর এছাড়াও একটা, আমি যেদিন আদালত ছেড়ে চলে আসি, রিজাইন করে, সেদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আমাকে একটা অনুরোধ করেছিলেন, যে তার কাছে কোনো একটা জায়গা থেকে একটা অনুরোধ এসছে যে আমি যেন জাজের চাকরি ছেড়ে দেওয়ার পরে, এটাকে চাকরি বলে না, জাজের অফিস ডেমিট করার পরে যেন আহ, বিচার ব্যবস্থা নিয়ে কোথাও না বলি। আমি বলিনি, আমি সেটা মেনে চলেছি যতদিন না ওই প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনি ভগবান নামক একটা কি উক্তি টুক্তি করেছিলেন, আর তিনি রিটায়ারমেন্টের পরে আমি খানিকটা বলেছি, আমি আরো বলবো যা যা ঘটেছিল বলে আমি লক্ষ্য করেছি, সেগুলো বলবো। সে সময় এখনো আসেনি। আর তাছাড়া চার্জশিটে তো জড়িয়ে গেল, এই নামে তো সবাই জানতো, তো সবাই জানতো। বিচারের নামে অনেক সময় প্রহসন করা হয়, সেটাও লোকে দেখেছে, যে তাকে বাঁচানোর জন্য কত রকমের আইনের লম্বা হাত, লম্বা হাতা সব নেমে পড়েছিল মাঠে। কিন্তু তাতে শেষ পর্যন্ত কি বাঁচা যায়? প্রাইমা ফেসি তো কেস প্রমাণ হচ্ছে, দেখা যাচ্ছে প্রাইমা ফেসি প্রুফ তো আছে, নাহলে চার্জশিটে নাম আসবে কেন? তারপরে শুধু তো এই লিপস অ্যান্ড বাউন্স নয়, ওই যে কাকু, কয়লা কাকু, একদম তার তার কালীঘাটের কাকু। কোম্পানি, পার্থ চ্যাটার্জির কোম্পানি, পার্থ চ্যাটার্জির জামাই, কিন্তু অনেকেই একটা, কোন একটা কি ফার্ম দেখছিলাম, অবাঙালি ফার্মের কর্ণধার, তারা অনেকেই জড়িয়ে আছেন। কিন্তু টাকা তো, টাকাটা ঘুরে ঘুরে গেছে কোথায়? এই রিয়েল এস্টেটে সব বিনিয়োগ হয়েছে, অনেক অনেক বাইরে চলে গেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম প্রান্তিক সাধারণ মানুষের টাকা, যারা এত বুক ফুলিয়ে স্বচ্ছতার প্রতীক নিয়ে ঘুরে কার্যত সেই হুম। লিপস অ্যান্ড মাউন্টস, বলছি স্যার, শুধুমাত্র লিপস অ্যান্ড মাউন্টসে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুরো পরিবার জড়িয়ে রয়েছে। এক সময় স্ত্রী ডিরেক্টরশিপে ছিল, এক সময় বাবা মা, এক সময় উনি নিজে ছিলেন, উনি হুম। রিজাইন করে, মানে পর পর পুরো ওনার ফ্যামিলি, এমনকি কালীঘাটের কাকুও সিএ পদে ছিলেন। হুম। এবার কি সত্যি, হুম। মানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, লিপস অ্যান্ড মাউন্টসের নাম এলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু চার্জশিটে নেই স্যার। কি বাকি রয়েছে? কি আর বাকি রয়েছে? লিস্টেন বাউন্সের সর্বেসর্বা তো অভিষেক ব্যানার্জি, তাই না? যেদিন সেই এই কথা প্রথম এই কালীঘাটের কাকু একটা টিভি চ্যানেলে প্রথম বললেন, বেশি কথা বলতে গিয়ে, তারপরে তো দেখা গেল যে লিপস অ্যান্ড বাউন্সের এই আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার অভিষেক ব্যানার্জি, ইডি তো সেই নিয়ে একটা প্রেস রিলিজও করেছিল। তো তাতে কি বাকি রইলো? স্যার বলছি, একটা লিপস অ্যান্ড কোম্পানি তো, মাউন্টস একটা, হ্যাঁ, জলের কোম্পানি, একটা জলের কোম্পানির আড়ালে এত বড় নিয়োগ দুর্নীতির হুম, টাকা কার্যত ঢোকানো হতো? এটা জলের কোম্পানি। জলের কোম্পানি মানে কি?
ওটি টালার জল না কালার জল? আমরা পাড়ায় ছোটবেলায় শুনতাম দাদাদের বড়দের মুখে যে কি জল খেলি রে, টালার জল না কালার জল, এটা কোন জল, টালার জল না কালার জল? স্যার তার মানে কি ইডি সঠিক পথেই আছে একদম, আপনি যে কথা একদম, বারবার আমি তো বলছিলেন? আমি তো বারে বারে বলেছি এটা বৃহৎ, শুধু আমি কেন, যিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ তদন্তকারী একজন, তিনি হচ্ছেন আমাদের উপেন বিশ্বাস, তিনিও বলেছেন যে একটা বিরাট চক্র, অর্গানাইজড ক্রাইম। তিনিও বলেছেন, আমিও বলেছি, এর একেবারে কেন্দ্রবিন্দুতে বসে আছেন একজন, বাকিরা সব টাকা কালেক্ট করছে। এই পুরো চক্রটাকে ধরতে তো সময় লাগে। হ্যাঁ, এই কারণ পুরো যারা চক্রটাই কিন্তু আপনার এজলাস থেকেই শুরু হয়েছে একদম, ওই জন্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ মানে আজ পর্যন্ত কার্যত মনে রেখেছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শুরু স্যার। তাহলে কি মনে হচ্ছে এটা শেষ? আপনি যে ধেড়ে ইঁদুর, আপনি বিভিন্ন রকম মন্তব্য করেছেন এজলাসে বসে। দেড় এই দুধটা আপনার মনে আছে? ও একদম আচ্ছা। ঝেড়ে ইঁদুর ঢাকি সমেত হুম বিসর্জন, তাহলে কি সেই পথেই এবার এগোবে? না, ঢাকি সমেত বিসর্জনটা অন্য বিষয়ে বলেছিলাম, হ্যাঁ। যে সেটা অন্যভাবে ব্যাখ্যাত হয়েছিল, তো আমি তখন সাংবাদিকদের এত দুষ্টুমি সম্বন্ধে জানতাম না, সেটা ছেড়ে দিন। তো হ্যাঁ, ধেড়ে ইঁদুর তো ধরা পড়বে, ধেড়ে ইঁদুর ধরা পড়বে তো, আবার বলছি ধেড়ে ইঁদুর ধরা পড়বে। আর মানে ঢাকি আপনি সমেত মাথা বিসর্জনের কথা পর্যন্ত যদি, পৌঁছানো যাবে? নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। আপনি দেখছেন না কিভাবে মমতা ব্যানার্জি অভিষেককে দূরে ঠেলে দিচ্ছেন? আগে অভিষেককে ভাগেই তো কি উনি সিজন পলিটিশিয়ান, আগে ভাগেই কি স্যার বুঝতে পেরেছেন, সেজন্যই কি সুনীল অভিষেককে? পলাশ হবেন না, তুই সিপিএম এর মতো একটা দলকে তিনি এখান থেকে দূর করেছেন, তো তিনি জানবেন না? তিনিই তো রাজনীতিবিদ। এ অভিষেক কে? ওই তো বললাম পয়দাবাজ, রাস্তার ভাষায় যাকে বলা হয় পয়দাবাজ, অভিষেক হচ্ছে সেই। তো মমতা ব্যানার্জিতে কতদিন সহ্য করবে? অনেকদিন করেছে, ঠিক আছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগে সবকিছু জেনে তিনি কালকে কি বলেছেন স্যার বিধানসভায়? তিনি বলেছেন আমি দলের শেষ কথা। কাল মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মানে উনি এই উক্তিও করে দিয়েছেন আগে ভাগেই যে আমি সব, মানে এই হ্যাঁ তৃণমূল কংগ্রেসের। নিশ্চয়ই, আমি সব ছাড়া কি, এই যে এটা জন্মই তো দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সব ব্যাপারটা পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। এইখানে কেউ যদি বাইরে থেকে এসে বলে আমি ভাইপো আমি খাবো, মমতা ব্যানার্জি অনেকদিন সহ্য করেছেন, এখন নিশ্চয়ই এমন কোনো ঘটনা আছে যার ফলে মমতা ব্যানার্জি আর সহ্য করছেন না। হুম আর সহ্য করতে পারছেন না। তার মানে ইডি সঠিক পথেই আছে একদম, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশার আলো দেখতে পাচ্ছে। হ্যাঁ, ইনি সঠিক পথে আছে, এখন আমি অন্ধকারের শেষে একটু একটু আলো যেন দেখতে পাচ্ছি। স্যার হুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। নমস্কার।